জাগানো এক ভয়ের ঘটনা নিয়ে এসেছি তোমাদের কাছে। এক সত্য, এক ভয়ের ঘটনা। তোমরা তাড়াতাড়ি, যদি গল্প শুনতে হয়, ঘটনা শুনতে হয়, তাড়াতাড়ি মোবাইলের সামনে এসে বসে পড়ো। আমরা তো উত্তরাখণ্ডে বেড়াতে গেছিলাম, তোমরা অনেকেই জানো, শুনেছ। যারা আমার নিত্যদিনের শ্রোতা, গল্প শোনো, তারা অনেকেই শুনেছ উত্তরাখণ্ডে দুটি পাহাড়ের দুটি ঘটনা। এবার পাহাড় ছেড়ে এটিও পাহাড়েরই কোলে একটি গ্রাম। সেই গ্রামটির নাম উমারেত গ্রাম। মারাত্মক শিহরণ জাগানো এই ঘটনা। শুনতে থাকো। সেই উমারেত গ্রামটি এখন শুনশান হয়ে গেছে। পাহাড়ের নিস্তব্ধতার ভেতরে কিছু পশু পাখির শব্দ আর গর্জন শোনা যায়। আর দুপুর গড়িয়ে যখন সন্ধে নেমে আসে, তখন সেই নিস্তব্ধতার পাহাড়ের কোলে নেমে আসে সেই অট্টহাসি, কোনো মেয়েদের কান্নার শব্দ, কোনো ছেলে মেয়েদের, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সেই উঠোনে ছুটে বেড়ানো, খেলতে বেরিয়েছে, তাদের হুটোপুটির শব্দ কানে ভেসে আসে। একদম, হ্যাঁ, একদম সত্য ঘটনা। এটা শুনেছি। আমরা যখন উত্তরাখণ্ডে যাচ্ছি রানীক্ষেতের দিকে, আলমোড়া হয়ে রানীক্ষেতের দিকে যাওয়ার পথে আমাদের ড্রাইভার আমার কাছ থেকে শুনেছিল আমি একজন ইউটিউবার, আমি ভূতের গল্প বলি এবং কিছু কিছু সত্য ঘটনা বলি। বলল, তাই নাকি? আপনাকে আজকে এক জায়গায় নিয়ে যাচ্ছি, তারপর রানীক্ষেত নিয়ে ঘোরাবো। আমি বললাম, চলুন তাহলে। আমি, আমার মিসেস, ছেলে, ওনার গাড়ি, যে গাড়ি আমার ড্রাইভার চালিয়ে নিয়ে যাচ্ছে। যেতে যেতে গাড়িটা এক পাহাড়ের কোণে, আর যেতে পারলো না, সেদিকে আর রাস্তা নেই, পায়ে হেঁটে যেতে হয় গ্রামটি। সেই গ্রামে অনেকটা রাস্তা পায়ে হেঁটে গেলাম, দুধারে ঘন জঙ্গল। কিছু হাওয়ার, পাহাড়ের ভেতর থেকে কিছু হাওয়ার শব্দ, পশু পাখির ডাক, মাঝে মাঝে কিরকম একটা মেয়েদের একটা অট্টহাসি কানে ভেসে আসতে থাকে। তবু আমরা তিনজন আর ড্রাইভার দাদাকে নিয়ে চারজন ড্রাইভার দাদার পেছন পেছন হেঁটে চললাম, ক্যামেরাকে সাথে নিয়ে। এবার যখন সেই গ্রামটির কাছে এসে ড্রাইভার দা আমাদের বলল, জিতেন্দ্র বাবু বললেন, ওই যে গ্রামটার নিচে দেখতে পাচ্ছ, এই গ্রামটায় 550টি পরিবার থাকতো। আজ কেউ নেই, শূন্য হয়ে গেছে রাতারাতি গ্রামটা। সব কোথায় চলে গেছে, কেউ তাদের ঠিকানাও জানে না, খবরও পায়নি। কিন্তু সব ঘর বাড়িগুলো ওই অবস্থায় পড়ে আছে। কিন্তু একটি মেয়ে, একটি মানুষ সেই প্রকৃতির মাঝখানে তার পৈতৃক ভিটেটাকে আঁকড়ে ধরে পড়ে রইল। তার নাম বন্দিয়া দেবী। এই ঘটনাটা বন্দিয়া দেবী এবার বলছে, আপনারা শুনুন। বন্দিয়া দেবী যে ভাষায় বলেছে আমি সেই ভাষায় বলছি। বন্দিয়া দেবী বলছে, আমি আমার মতো করে আপনাদের রূপান্তর করছি। বলছে, যা বলবো ভাই সাহেব, আমার বয়স তখন 70 বছর বয়স। আমার দুই ছেলে তখন জোয়ান। একজনের বয়স 22 বছর,
একজনের 26 বছর, একজনের বিয়ে দিয়েছি, ছোটটার বিয়ে হয়নি, বড়টার বিয়ে দিয়েছি। যখন বড়টার 26 বছর বয়স, বিয়ে দেবার ঠিক মাস 4 বাদে হঠাৎ একদিন কি যে হলো গ্রামে, সব গ্রাম খালি হয়ে গেল। আমার 2 ছেলেও আর বড় ছেলের বৌমাও আমাকে ছেড়ে চলে গেল। আমি নিস্তব্ধতার মাঝখানে এই পাহাড়ের বুকে পড়ে রইলাম। এইটা আমার পৈতৃক ভিটে, তাই আঁকড়ে পড়ে রইলাম। রাত যখন নেমে আসে, সন্ধে ঘনিয়ে আসে, তখন পাহাড়ের নিস্তব্ধতার মাঝখানে কোনো মহিলা কণ্ঠের কান্নার শব্দ শুনতে পাই। আমি তখন দরজার কপাট বন্ধ করে দিয়ে ভেতরে দাঁতের দাঁত লাগিয়ে চুপ করে বসে থাকি। মনে হয় বাইরের উঠোনে কতগুলো বাচ্চা ছেলে মেয়ে খেলে বেড়াচ্ছে, কিন্তু গ্রাম তো শূন্যতায় ভরে গেছে। গ্রামের কোলে একটি মানুষেরও বাস নেই। এখন পুরো গ্রামটাই যেন নিস্তব্ধতায় ঢেকে গেছে। 550টি পরিবার, কেউ নেই। মাসের মধ্যে একদিন করে বড় ছেলে আসে, ভোরের দিকে আসে, ভোরে সূর্য উঠে আসে, এসে মাকে দেখে যায়, মায়ের জন্য কিছু বাজার দোকান করে মাকে ঘরের মধ্যে দিয়ে রেখে যায়। মা কিছুতেই পৈতৃক ভিটে ছেড়ে যাবে না, তাই বড় ছেলের সঙ্গে কিছুতেই বড় ছেলে মাকে নিয়ে যেতে পারেনি। এরপর কখনো কখনো শুনতে পায় তাকে কেউ যেন ডাকছে দরজার বাইরে থেকে, এ বন্দিয়া দেবী, বন্দিয়া, এ বন্দিয়া, দরজা খোল, দরজা খোল। বলতে বলতেই নিস্তব্ধতায় ভরে যায় আবার। বন্দিয়া দেবী ঘরের ভেতর দরজা বন্ধ করে দাঁতের দাঁত দিয়ে বসে থাকে। এত রাতে পাহাড়ের কোলে কে ডাকছে তাকে? কোনো অশরীরী, কোনো প্রেতাত্মা? কারণ বন্দিয়া দেবীর বাড়ির উঠোনটা পার হলেই একটা খাদ, খাদের পাশে একটা নদী বয়ে যাচ্ছে। ঠিক খাদটার পাশেই বন্দিয়া দেবীর উঠোনের নিচটাই হচ্ছে একটা শ্মশান। সেই শ্মশানে কত যে মরা অর্ধমৃত অবস্থায় পড়ে থাকে, জন্তু জানোয়াররা ছিঁড়ে ছিঁড়ে জঙ্গলে নিয়ে চলে যায়। তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তাদের প্রত্যেকের প্রেতাত্মা বলো, অশরীরী আত্মা বলো, তারা তো পুরো গ্রামটাকে ঘুরে বেড়াচ্ছে, ছোটাছুটি করে বেড়াচ্ছে তাদের অশরীরী আত্মা। রাত হলে নেমে আসে অট্টহাসির আওয়াজ, পশুদের, হিংস্র পশুদের গর্জন। তখন বন্দিয়া দেবী বলছে, আমি তখন ঠক ঠক করে কাঁপতে কাঁপতে দরজায় গড়ে আটকে, পাথর দিয়ে দরজাটাকে আটকে নিয়ে দাঁতের দাঁত দিয়ে বসে থাকি। তখন তার মধ্যে কোনো অশরীরী ডাক আমি শুনতে পাই, আমাকে নাম ধরে ডাকছে, বন্দিয়া, দরজা খোল, হাম আ গয়া বন্দিয়া, দরজা খোল। কখনো কখনো কোনো ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেমেয়েরা হুটোপুটি করতে করতে দরজার কাছে এসে ধপ 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 করে দরজাটাকে ধাক্কে দিয়ে দরজাটাকে থেকে যখন চলে যায়, তখন বন্দিয়া দেবী ঠক ঠক করে কাঁপতে থাকে এরকম করে বসে। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস বন্দিয়া দেবীর জীবনে এটা চলে যাচ্ছে। যখন সকালের দিকে একটু আলো বেরোয়, বন্দিয়া দেবী একটু আলো দেখার ইচ্ছে হলে মুখটা বাড়িয়ে দরজাটা খুলে আশেপাশে ঘরে পরিবারের লোকগুলোকে দেখতে চায় যে কারাও কি ফিরে এসছে গ্রামে নাকি। দেখে কেউ নেই, কিন্তু আশেপাশে কোনো গ্রামের ঘরের লোকগুলোকে মনে হয় দরজা দিয়ে চলাফেরা করছে। তাদের
প্রতিচ্ছবি যেন পাহাড়ের কোণে আবার অন্ধকারের মধ্যে, ঘরের অন্ধকারের মধ্যে আবার লুকিয়ে পড়ে। কেউ মনে হয় দরজার গড়াতটা ধরে এরম করে দাঁড়িয়ে আছে কোনো নারী মূর্তি। এক অস্বাভাবিক চিত্র ওই উমারের ভুতুড়ে গ্রামে। এক সত্য, এক ভৌতিক ঘটনা। আমরা যখন গেছিলাম তখন বন্দিয়া দেবীর বয়স 10 বছর পেরিয়ে গেছে, এখন 80 বছরের বৃদ্ধা। সে বলছে যতদিন বেঁচে থাকবো এইভাবেই বেঁচে থাকবো। আপনারা আজ সকালবেলায় এসছেন, আজ জিতেন্দ্র কে আজ থেকে নয়, আমার ছেলেবেলা থেকে, আমার ছেলের বড় ছেলের সঙ্গে ওর খুব জানাশোনা ছিল। ও মাঝে মাঝে এইদিকে এলে কাউকে নিয়ে আসে, তখন আমাকে দেখতে আসে। গ্রামের কেউ যদি পর্যটক কেউ ঘুরতে আসে আমাকে দেখতে আসে এই ভুতুড়ে গ্রামে। আমি কি করে একা আছি? আমাদের সঙ্গে কিছু ফল টল ছিল, আমরা ওই বন্দিয়া দেবীকে দিয়ে এলাম, আপনি এগুলো খাবেন। কারণ ওখান থেকে বাজার দোকান অনেক দূরে, কিছুতেই নেবে না। বন্দিয়া দেবী বলল আমার ঘরের জিনিস আছে, আমার ছেলে দিয়ে গেছে, তাতেও সম্মানের জন্য উনি কারো কাছে হাত পাতেননি। এক সত্য ঘটনা বন্দিয়া দেবীর কাছে শুনলাম, সেটা আপনাদের শেয়ার করলাম উত্তরাখণ্ডে উমারের গ্রামে। এক সত্য ঘটনা। যদি আপনারা কেউ গিয়ে থাকি উমারের গ্রাম, সেই ভুতুড়ে গ্রামে 550টি পরিবার এখনো গ্রাম ছাড়া। বন্দিয়া দেবী পথে বসে থাকে, কেউ যদি গ্রামে আবার কটা পরিবার ফিরে আসতো তাহলে বন্দিয়া দেবী নিশ্চিন্তে চোখ বুঝতে পারত তার পৈতৃক ভিটে।